আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। আফগান সীমান্তে ফের সংঘর্ষ, পাকিস্তানি 5 সেনা সহ নিহত 30। যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলের সুনির্দিষ্ট হামলা। যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। যুদ্ধবিরতির পরও গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ফের ইসরায়েলে হামলা, 1 জন নিহত। নিজেদের নির্মাণ বজ্র গাজায় এনে ফেলছে ইসরায়েলি বাহিনীর রিপোর্ট। মালয়েশিয়ায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ। চাপে থাকা নেতানিয়াহু কি আগাম নির্বাচনের দিকে নজর দিচ্ছেন? আফগান সীমান্তে ফের সংঘর্ষ, পাকিস্তানি 5 সেনা সহ নিহত 30। আফগানিস্তান সীমান্তের কাছে সংঘর্ষে 5 পাকিস্তানি সেনা ও 25 জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। কয়েক বছরের মধ্যে দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষের পর উত্তেজনা প্রশমনে উভয় দেশের প্রতিনিধিরা তুরস্কের ইস্তানবুলে 2 দিন ব্যাপী বৈঠক করেছেন। এরই মধ্যে রোববার নতুন করে রক্তক্ষয়ী এই সংঘর্ষের খবর এলো। পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখার এক বিবৃতিতে বলছে, শুক্রবার ও শনিবার সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তবর্তী দুর্গম এলাকা কুররাম এবং উত্তর ওয়াজিরিস্তান জেলায় সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিল। রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। তালেবান সরকার সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে। তারা বলে, পাকিস্তানের সামরিক অভিযান আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন। পাকিস্তানের একটি পুলিশ প্রতিবেদনে উঠে এসেছে, 2025 সালের প্রথম 8 মাসে খাইবার পাখতুনখাওয়ায় 600টিরও বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে আফগান অভয়ারণ্য থেকে পরিচালিত এসব হামলা চালানো যোদ্ধাদের উপর তালেবানদের লাগাম টানার দাবি জানিয়েছিল পাকিস্তান। এরপর দুই প্রতিবেশী সামরিক লড়াই শুরু করে। যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলের সুনির্দিষ্ট হামলা। গাজায় কার্যকর যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নতুন হামলা চালিয়েছে। শনিবার 25 অক্টোবর আইডিএফ এর প্রেস সার্ভিস জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত এলাকায় ইসলামিক জিহাদ সংগঠনের একজন সদস্যকে লক্ষ্য করে সুনির্দিষ্ট ও সীমিত আকারের হামলা চালানো হয়, যিনি ইসরায়েলি সেনাদের উপর আসন্ন সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন বলে দাবি করা হয়েছে। সামরিক বিবৃতিতে আরো বলা হয়, আইডিএফ ইউনিটগুলো যুদ্ধবিরতি চুক্তির কাঠামো অনুযায়ী এলাকায় মোতায়েন ছিল এবং যে কোনো প্রত্যক্ষ হুমকি প্রতিহত করাই ছিল তাদের কাজ। আইডিএফ জোর দিয়ে জানায়, হুমকি থাকাকালে সেনাবাহিনী আগাম ব্যবস্থা গ্রহণ করবে। গাজা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 29 সেপ্টেম্বর হোয়াইট হাউস একটি 20 দফা ব্যাপক শান্তি পরিকল্পনার ঘোষণা করে, যেখানে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা, বাহিনী মোতায়েন এবং অস্থায়ী প্রশাসনিক কাঠামো গঠনের প্রস্তাব ছিল। আইডিএফ ঘোষণা করে সীমিত সামরিক অভিযান শেষ করে তারা পুনরায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ফিরেছে। কিন্তু সর্বশেষ নুসেইরাত হামলার পর আবারও প্রশ্ন উঠেছে, চুক্তির বাস্তব প্রয়োগ আদৌ সফল হচ্ছে কিনা এবং শান্তি প্রক্রিয়া টিকবে কতদিন। যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। সফলভাবে পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। দেশটির দাবি, এই ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার বলেছেন, রাশিয়া এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নেবে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, 21 অক্টোবর এই পরীক্ষা চালানো হয়। এ সময় ক্ষেপণাস্ত্রটি 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম ও প্রায় 15 ঘন্টা আকাশে অবস্থান করে। এ প্রসঙ্গে ইউক্রেন যুদ্ধের দায়িত্বে থাকা জেনারেলদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, এটি এমন এক অনন্য অস্ত্র যা বিশ্বে আর কারো নেই। ক্রেমলিন তার এ বক্তব্য প্রকাশ করে আজ। পুতিন আরও বলেন, একসময় রুশ বিশেষজ্ঞরা তাকে জানিয়েছিলেন যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব, কিন্তু এখন ক্ষেপণাস্ত্রটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গেরাসিমভ বলেন, পারমাণবিক শক্তি চালিত ক্ষেপণাস্ত্রটি এবারের পরীক্ষায় দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, যদিও এর পাল্লা মূলত সীমাহীন। এটি যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। গত বুধবার পুতিন বলেন, আমাদের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা সবচেয়ে আধুনিক, এমনকি যে কোনো পারমাণবিক শক্তির চেয়েও বেশি আধুনিক। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টদের তথ্য অনুযায়ী বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 87% রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মজুদ আছে। তাদের এসব অস্ত্র দিয়ে বহুবার পৃথিবী ধ্বংস করা সম্ভব।
যুদ্ধবিরতির পরও গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ শনিবার ঘোষণা করেছেন, গাজা উপত্যকার যে অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি আরো জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, প্রেসিডেন্টের বিশেষ দূত এবং সেন্টকম কমান্ডারদের সঙ্গে একাধিক আলোচনার মধ্যেই এই প্রক্রিয়া চলছে। এসব আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন এবং গাজার বাকি অংশে হামাসের টানেল সম্পূর্ণ ধ্বংস ও হামাসকে নিরস্ত্র করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ইসরায়েল কার্জ বলেন, গাজাকে নিরস্ত্রীকরণের সবচেয়ে কার্যকর উপায় হল হামাসের সন্ত্রাসী টানেলগুলো সম্পূর্ণ ধ্বংস করা এবং হামাসকে নিরস্ত্র করা। গাজায় বিজয় অর্জনের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য। তিনি আরো যোগ করেন, সবচেয়ে জরুরি মানবিক দায়িত্ব হল সকল জিম্মি ও নিহতদের মরদেহ ঘরে ফিরিয়ে আনা। এই পবিত্র গুরুত্বপূর্ণ দায়িত্ব পূরণে আমরা কোনো কিছুতে পিছপা হব না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত 68,500 জন নিহত ও 1,70,300 জনের বেশি আহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ফের ইসরায়েলি হামলায় একজন নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলে নাকোরা শহরের ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুসারে ইসরায়েলি ড্রোনটি সীমান্তবর্তী শহরের প্রধান সড়কে চলাচলকারী একটি গাড়িকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। লেবাননের দক্ষিণে প্রতিদিন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখনও সীমান্তবর্তী লেবাননের 5টি চৌকিতে ইসরায়েলি সৈন্য মোতায়েন রয়েছে। আল জাজিরা জানিয়েছে, 2024 সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে কারা যুদ্ধবিরতি চুক্তির পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে। নিজেদের নির্মাণ বজ্র গাজায় এনে ফেলছে ইসরায়েলি বাহিনীর রিপোর্ট। ইসরায়েলে থেকে বিপুল পরিমাণ নির্মাণ বজ্র এবং ধ্বংসাবশেষ গাজায় এনে ফেলে দিচ্ছে দখলদার বাহিনী। রোববার লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সংবাদ মাধ্যম হ্যারেটসের প্রাপ্ত ভিডিওতে নির্মাণ বজ্র ফেলার দৃশ্য দেখা গেছে। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে কিসুফিম ক্রসিং এর কাছে ট্রাকগুলো ইসরায়েল ছেড়ে গাজা শহরের প্রায় 200 থেকে 300 মিটার ভেতরে প্রবেশ করছে। এরপর রাস্তা ধরে নির্মাণ বজ্র নামিয়ে খালি অবস্থায় ইসরায়েল ফেরত যাচ্ছে। হ্যারেটসের প্রতিবেদন অনুসারে ইসরায়েলি একই ট্রাকগুলো প্রতিনিয়ত এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। হ্যারোডসের সঙ্গে কথা বলা ইসরায়েলি কর্মকর্তা বলেন, ফিল্ড কমান্ডাররা গাজার ভেতরে বজ্র ফেলার সিদ্ধান্ত নেন। একজন কর্মকর্তা জানান, ইসরায়েলি বেসরকারি কোম্পানির মালিকানাধীন ট্রাকগুলোকে গাজায় প্রবেশ করতে এবং তাদের মালামাল ফেলতে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ। আবারও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এটি ছিল দ্বিতীয় দফার বিক্ষোভ। রবিবার বিকেলে অ্যাপাং পার্ক এলআরটি স্টেশনের বাইরে বিক্ষোভ করেন শতাধিক তরুণ তরুণী, যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন বিকেল 5টার পর স্টেশনের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের অনেকেই মুখে মুখোশ ও গলায় ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়া পরেছিলেন। তাদের হাতে ছিল সাম্রাজ্যবাদ বিরোধী প্লেকার্ড ও ট্রাম্প বিরোধী ব্যানার। এক পর্যায়ে এক তরুণ উচ্চস্বরে বলেন, এখন জনগণের ট্রাইব্যুনালের অধিবেশন শুরু হয়েছে। এরপরে একযোগে ভেসে ওঠে ফিলিস্তিনি মুক্ত করো স্লোগান। বিক্ষোভ চলাকালে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়। দাঙ্গা বিরোধী ইউনিট সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য পুরো এলাকা জুড়ে অবস্থান নেন। চাপে থাকা নেতানিয়াহুকে আগাম নির্বাচনের দিকে নজর দিচ্ছেন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির কারণে ব্যাপক চাপে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকারের নিজের জোটের অনেক মিত্রই এখন তার বিরোধিতা করছেন। এমন পরিস্থিতিতে ক্ষমতা হারানোর শঙ্কা দেখা দিয়েছে তার। বিশ্লেষকরা বলেছেন, নেতানিয়াহুকে দেখে মনে হচ্ছে পিঠ বাঁচাতে আগাম নির্বাচনের দিকে নজর দিচ্ছেন তিনি। বর্তমানে ইসরায়েলের পার্লামেন্টের নেসেটে নেতানিয়াহুর কট্টরপন্থী জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। গাজায় টানা 2 বছর ধরে চরম নৃশংসতা ও জাতিগত নিধন চালানোর পর 10 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে যুদ্ধবিরতিতে রাজি হয় নেতানিয়াহু সরকার।